ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি, নিজ নিজ দেশে ফিরছেন নাগরিকরা। আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে জামায়াত, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক। রাঙামাটিতে পিকআপ ভ্যান সিএনজি সংঘর্ষে 5 জন নিহত। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে আপনাদের সাথে আছেন লুৎফা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। শুরুতেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি ভিসা নিষেধাজ্ঞার পর 48 ঘন্টার আলটিমেটামে নিজ নিজ দেশে ফিরছেন নাগরিকরা। জম্মু কাশ্মীরের নিরাপত্তা গাফলতি স্বীকার করার পর সেখানকার পরিস্থিতি দেখতে গেছেন ভারতের সেনাপ্রধান। অন্যদিকে পাকিস্তানের সিনেটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রস্তাব পাশ হয়েছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি বাতিলের মতো 5 পদক্ষেপের পর পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। এরই মধ্যেই দেশে ফিরতে শুরু করেছেন দুই দেশের নাগরিকরা। এদিকে শনিবারও নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে দ্বিতীয়বারের মতো গুলি বিনিময় হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতে ভারত ও পাকিস্তানের কাশ্মীর অঞ্চলকে বিভক্তকারী 740 কিলোমিটারের নির্ধারিত সীমান্তের একাধিক পাকিস্তানি সেনাপোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণের জবাবে তাদের সেনারা পাল্টা জবাব দিয়েছে। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ নিজ দেশে ফিরছেন নাগরিকরা। সীমান্তে স্বজনদের বিদায় দিতে এসেছেন দুই দেশে বাস করা পরিবারের সদস্যরা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এর আগে সর্বদলীয় বৈঠকে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট গাফিলতি ছিল বলে স্বীকার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর পরপরই নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কাশ্মীরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হামলার স্থানও পরিদর্শন করেন তিনি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এদিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। তবে দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে সতর্কও করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। নাইম আহমেদ, 21 টেলিভিশন। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা তারা নিজেরাই নিরসন করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কাশ্মীরে প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার পর দুই প্রতিবেশীর উত্তেজনার বিষয় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সম্পর্ক নিজেরাই ঠিক করবে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিতর্কিত এই সীমান্ত অঞ্চলে ঐতিহাসিক সংঘাতের কথা উল্লেখ করেন ট্রাম্প। তবে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ বা যোগাযোগ করবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। জন্মসূত্রই থেকে যেন চিরশত্রু ভারত ও পাকিস্তান। 1947 সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ প্রায় জড়িয়েছে সংঘাতে কাশ্মীরকে কেন্দ্র করে। পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ফের মুখোমুখি এই দুই দেশ। এমন উত্তেজনার মধ্যে নতুন করে উঠে এসেছে তাদের সামরিক শক্তির সমীকরণ। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। ভারত পাকিস্তানের চিরায়ত বৈরিতা ও যুদ্ধের বেশিরভাগই হয়েছে কাশ্মীর নিয়ে। 47-এর দেশভাগের পর থেকেই কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রণ নিতে মরিয়া দুই পারমাণবিক শক্তিধর দেশ। 1947 সালের অক্টোবরে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিতে প্রথম যুদ্ধের মুখোমুখি হয় ভারত পাকিস্তান। জাতিসংঘের মধ্যস্থতায় অবসান ঘটে সেই যুদ্ধের। কাশ্মীরের 1/3 নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান আর বাকি অংশ পায় ভারত।
এছাড়া 65তে কচ্ছ অঞ্চলে সংগঠিত যুদ্ধে জিততে পারেনি কোনো পক্ষ। অবশেষে যুক্তরাজ্যের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি হয় দুই দেশ। ভারত পাকিস্তানের কাশ্মীর দ্বন্দ্বের অন্যতম যুদ্ধ 99-এর কার্গিল যুদ্ধ। এতে দুই পক্ষের ব্যাপক প্রাণহানি ঘটে। পাকিস্তানি সেনা ও কাশ্মীরের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে হামলা করলে এ যুদ্ধের সূত্রপাত ঘটে। এবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পদক্ষেপ পাল্টা পদক্ষেপের পর সীমান্তে গুলি বিনিময়ের মধ্য দিয়ে সংঘাতের কাছাকাছি দুই দেশ। এরই মধ্যে সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করেছে দুই দেশ। উত্তেজনার মধ্যে শুরু হয়েছে সামরিক সক্ষমতার নতুন সমীকরণ। গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের মতে সামরিক শক্তিতে 4 নম্বরে রয়েছে ভারত ও পাকিস্তানের স্থান 12 নম্বরে। তবে খুব বেশি সামরিক পার্থক্য নেই দেশ দুইটির। ভারতের চাইতে পারমাণবিক শক্তিতে এগিয়ে আছে পাকিস্তান। ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে 4426টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 5681টি, রকেট আর্টিলারি 292টি। পাকিস্তানের স্থলবাহিনীর রয়েছে 2735টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 3066টি, রকেট আর্টিলারি রয়েছে 134টি। এছাড়া ভারতের যুদ্ধবিমান রয়েছে 2216টি। এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30 MKI, ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং মিরেজ 2000। অন্যদিকে পাকিস্তানের যুদ্ধবিমান রয়েছে 1143টি। এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি F-7PZ এবং যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফ্যালকন। আর্ম ফোর্সেসের হিসাবে ভারতের নৌবাহিনীর রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজ 2টি। অন্যদিকে পাকিস্তানের রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। নাইম আহমেদ, 21 টেলিভিশন। আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়ায় জামায়াত সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে একথা জানান ডাক্তার তাহের। এর আগে সকাল 10:30টার দিকে জাতীয় সংসদের এলটি হলে আলোচনার জন্য আসেন জামায়াতের 9 সদস্যের প্রতিনিধি দল। সূচনা বক্তব্য ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জামায়াতের অবদান সকলের স্মরণে থাকবে। গণতান্ত্রিক উত্তরণেও দলটিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, সংস্কার প্রক্রিয়ায় সংযোজন বিয়োজন করে যেটা দেশের জন্য কল্যাণকর, জামায়াত তার সঙ্গে একমত। আর লক্ষ্য হচ্ছে সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন। জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক এইমাত্র শেষ হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকবর, আপনার কাছে বৈঠকের সর্বশেষ তথ্য কি আছে? কি অবস্থা? বৈঠকের সর্বশেষ তথ্য আমাদেরকে একটু জানান। ধন্যবাদ লুবনা আপনাকে। সকাল 10:30টায় মূলত জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামায়াতে আমির, নায়েবে আমির। তো সকাল থেকে যে বৈঠকটি প্রায় 2.5-3 ঘন্টা চলেছে। কিছু সময় আগে মধ্যাহ্ন বিরতির পরে জামায়াতের নায়েবে আমির তিনি বেরিয়ে এসে আমাদের সঙ্গে মিটিং এর আলোচনা সম্বন্ধে কিছুটা একটা ধারণা দিয়েছেন। তবে বৈঠক চলমান এবং বিকেল 5টায় আরো একটি ব্রিফিং হবে, যেখানে এই সারা দিনের যে আলোচনাটি হয়েছে সেটির একটি সারমর্ম তারা তুলে ধরবেন বলে জানিয়েছেন। তো এই মুহূর্তে যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে 5টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার, কমিশন সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটি বেশ কয়েকটি বিষয় তাদের ঐক্যমত্য এসেছে। বাকিগুলো নিয়ে এখন আলোচনা চলছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির। তো সেক্ষেত্রে সংসদের মেয়াদ 5 বছর এবং রাষ্ট্রপতির মেয়াদটি তারা এই জায়গাটায় একমত হয়েছেন, যেটি আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ দেওয়া হচ্ছে তার মধ্যে। এবং আরেকটি বিষয় একমত হয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে বাংলাদেশ
মিলিয়ে জাতীয় স্বার্থের কথা বারবার বলছেন, ব্যক্তি বা দল নয়, জাতীয় স্বার্থের কথা ভেবে তারা আসলে এখনো আলোচনাটা আসলে এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন, যেটি এখন পর্যন্ত তারা যে সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো দেওয়া বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখনো তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো লুবনা, জামায়াতে ইসলামের যে বৈঠকটি চলছে, এখানে মধ্যবিরতি চলছে, মধ্যাহ্ন বিরতির পরে আবারও তারা বৈঠকে বসবেন এবং বৈঠকটি 5টায় শেষ হবে বলে ধারণা দিয়েছেন এবং 5টার পরে এই বৈঠকের সম্পূর্ণ বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন এবং তখন আমরা জানতে পারবো আসলে যে আসলে জামায়াতে ইসলামের। আকবর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আকবর হোসেন সুমনের কাছ থেকে শুনছিলাম জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতের যে বৈঠকটি হচ্ছে সেটারই সর্বশেষ খবরাখবর। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযোগ্য এবং তার 3-0 দৃষ্টিভঙ্গির প্রশংসা করতেন। এই পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতারে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সরাসরি ইটালির রোমে যান প্রধান উপদেষ্টা। সেখান থেকে পরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান পোপের প্রতি বাংলাদেশের শ্রদ্ধা জানাতে। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কথিত এক সোনার কন্যা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অন্ধকার জীবনের কালো অধ্যায় প্রকাশ হতে শুরু করেছে। ক্ষমতার দম্ভে সৎমা নিশি ইসলামকে নির্যাতন করে সরিয়ে দিতে চেয়েছিলেন পৃথিবী থেকে। এজন্য তিনি ব্যবহার করেছিলেন সাবেক ডিবি প্রধান হারুন এবং এডিসি নাজমুল সহ কয়েকজনকে। আদালত সেই কালো জীবনের সোনার কন্যা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এখনো তারা ধরা ছোঁয়ার বাইরে। সুমাইয়া খান জানাচ্ছেন সেই কথিত সোনার কন্যার কাহিনী। এই কথিত সোনার কন্যার নাম মেহের আফরোজ শাওন। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী 2024 সালের 21 ফেব্রুয়ারি 50 লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন গোরানের নিশি ইসলামকে। এ খবর জানাজানি হলে ওই বছরের 4 মার্চ শাওন, তার বড় বোন সিনজন, সেজুতি ও সিনজনের স্বামী সাব্বির ও পুলিশের এডিসি নাজমুল ইসলাম নিশির বাড়িতে গিয়ে ডিভোর্সের জন্য চাপ দেয়, সাক্ষ্য দিতে বলে সাদা কাগজে। এতে অস্বীকৃতি জানালে সৎমা নিশিকে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করেন শাওন। আমরা চাই, সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। ওই ঘটনার পর নিশি জানতে পারেন মোহাম্মদ আলী তার আগের স্ত্রীর কথা গোপন রেখে তাকে বিয়ে করেন। তার একটি পুত্র ও 3টি কন্যা সন্তান রয়েছে। তিনি অভিনেত্রী শাওনের বাবা। আর শাওন সৎমা নিশি ইসলামকে শাস্তি করতে ব্যবহার করেন ডিবি হারুনকে। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। নিশিকে 61 দিন কারাগারে রেখে পরিকল্পিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। নিশি ইসলামকে শাওনের বাবা মোহাম্মদ আলী 1 নম্বর আসামি বলেছিল যে আমার কোনো স্ত্রী নাই। মিথ্যা তথ্য দিয়ে তাকে কনভিন্স করে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রেজিস্ট্রি কাবিনে মামলা বিয়ে হয়েছিল। এই বিয়ের পর থেকেই শাওন জানতে পেরে সে তার যেখানে যেখানে তার প্রভাব আছে, ডিবি হারুন সহ, নাজমুল সহ, সাইফুল সহ, এই তাদেরকে প্রভাব বিস্তার করে এই নিশি ইসলামকে ডেকে এনে তাকে নির্যাতন করে ডিবিতে নিয়ে রিমান্ডে নিয়ে তাকে বেদম মারধর করে এবং তার কাছে অবৈধ টাকা দাবি করে তাকে চরমভাবে মানবাধিকার বিরোধী কাজ করেছিল। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর 13 মার্চ নিশি ইসলাম তাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে শাওন, তার বাবা মোহাম্মদ আলী ও ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 12 জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 10 এবং 11 নম্বর আসামি উপস্থিত হয়েছে। আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। 22 এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন থাকলেও গড়হাজির থাকেন শাওন। জারি করা হয় শাওন সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করে তারা আদালতের আদেশকে অমান্য করে
তারা আদালতে হাজির হন নাই। এই সাবমিশন আপনারা রাখার প্রেক্ষিতে আদালত সন্তুষ্ট হয়ে, যেহেতু তারা ইচ্ছাকৃতভাবে পলাতক, এই জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। শাওন ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে নিশির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা দাবির মিথ্যা মামলায় হয়রানি করেন। নিশি ইসলামকে মাদক ব্যবসায়ী সাজানোর ব্যর্থ চেষ্টা করেন। শাওন সহ আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান আইনজীবী। মাননীয় আদালতকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে নিবেদন করব। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রাঙামাটি চট্টগ্রাম সড়কের কাউখালীতে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে একজন। সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়ায় মনারটেক আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। রাজধানীতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজা রাফায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয় বিক্ষোভকারীরা। তাদের দাবি, অবিলম্বে বিশ্ব নেতাদের ঐক্যমত্যের ভিত্তিতে ফিলিস্তিনে হামলা বন্ধ করতে হবে। একই সাথে স্বার্থ রক্ষায় মুসলমান অধ্যুষিত দেশগুলোর সমন্বয় মুসলিম জাতিসংঘ গঠনেরও দাবি তাদের। ফ্রি প্যালেস্টাইন স্লোগানের পাশাপাশি ইসরায়েলকেও বয়কটের দাবি জানান তারা। সে সময় রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। অসময়ে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রাম। 2 মাস ধরে অব্যাহত ভাঙনে হাজার বিঘা জমি হারিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। এখন বিলীনের শঙ্কায় বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। অসময়ে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। এতে 1000 বিঘা জমি হারিয়েছেন পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের 3টি গ্রামের মানুষ। নেওলাইপাড়া, বাটিয়াখরা ও মরিচাপাড়া গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বাড়িঘর ছাড়াও মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যেতে পারে। ওই জায়গাতে পুরোপুরি আবাদি ছিল, মানে গম বুনতো এবং বাদাম বুনতো। এখানে এই আজ 2 বছর ধরে ভাঙছি। কতবার বর্ষার থেকে শুরু করে এই বছরে ভাঙতে ভাঙতে অনেক চেপে চলে এসছে। সরকারের কাছে তো এটাই চাই যাতে আমরা স্থানীয় জায়গায় থাকতে পারি। এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই ভাঙন দেখা দিয়েছে যমুনায়। বাসিন্দাদের অভিযোগ, ড্রেজার দিয়ে বালু তোলায় অসময়ে এই ভাঙন শুরু হয়েছে। আমাদের বাড়িঘর ছিল ওই জায়গা গেল 12, এখন নদী আমাদের শত শত একর জমি মনে করেন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ওই মেজবা মনে করে এই যে মাটি কাটাতে জাহাজে মনে করে পানির চাপেতে তাতে লেগে এখন এত ভাঙতেছে। ড্রেজারতে মাটি কাটার জন্য এখানে স্রোতটা বেশি হয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। জানান, ভাঙন রোধে প্রস্তাবনা পাঠানো হয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবায়ন করা হবে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়। নাগরিক সমাজ মনে করে, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা গেলে অনেকটাই কমে আসবে নদী ভাঙন। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। দর্শক, এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি, নিজ নিজ দেশে ফিরছেন নাগরিকরা। আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে জামায়াত, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক। রাঙামাটিতে পিকআপ ভ্যান সিএনজি সংঘর্ষে 5 জন নিহত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।